হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স নিয়ে পড়ছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের DSCC2 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে? ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নেবে। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান অনার্সের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা কেউ অ্যাডমিশন নিতে চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123 আরেকবার নম্বরটা বলছি 9123005218। এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়, 2 দিন রেকর্ডেড ক্লাস, 1 দিন লাইভ ক্লাস। চলো তোমরা আজকের প্রশ্নের উত্তরটা বুঝে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা কি ছিল? ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। অ্যান্সারটা ভালো করে বুঝে নাও। ব্রিটেনের শাসন ব্যবস্থার অনুকরণে ভারতে সংসদীয় শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে এবং ব্রিটেনের মতো এখানে একজন নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতির পদ সৃষ্টি করা হয়েছে। ডক্টর আম্বেদকর গণপরিষদে বলেছিলেন, আমাদের রাষ্ট্রপতি ব্রিটেনের রাজার মতো সমান পদমর্যাদার অধিকারী। তাহলে আম্বেদকর কি বলেছিলেন? বলেছিলেন আমাদের রাষ্ট্রপতি ব্রিটেনের রাজার মতো সমান পদমর্যাদার অধিকারী। তাই তিনি রাষ্ট্রের প্রধান, সরকারের প্রধান নন। তিনি জাতির প্রতিনিধিত্ব করেন কিন্তু জাতিকে শাসন করেন না। তার সত্ত্বেও সংবিধানের বিভিন্ন ধারায় তাকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যাতে তাকে একজন নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান বলা যাবে না। এবারে পয়েন্ট দেখো কি আছে, যে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। সংবিধানের বিভিন্ন ধারায় রাষ্ট্রপতিকে যেসব ক্ষমতা দেওয়া হয়েছে তা নিম্নলিখিতভাবে আলোচনা করা যায়। প্রথম যে পয়েন্টটা আছে, শাসন সংক্রান্ত ক্ষমতা। সংবিধানের 53-র 1 নম্বর ধারায় বলা হয়েছে, কেন্দ্রে যাবতীয় শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে, তার নামে সব কাজ চলবে। এই অধিকার বলে তিনি নিম্নলিখিত শাসন ক্ষমতা ভোগ করেন। তিনি নিম্নলিখিত শাসন ক্ষমতা ভোগ করেন। কি কি শাসন ক্ষমতা আছে এবারে সেগুলো দেখে নাও। 1 নম্বর হচ্ছে নিয়োগ ও অপসারণের ক্ষমতা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়োগ করেন। এছাড়া তিনি অ্যাটর্নি জেনারেল, অডিটর জেনারেল, নির্বাচন কমিশনার, রাজ্যপাল ইত্যাদি ব্যক্তিদের নিয়োগ করেন। আবার রাজ্যপাল, মন্ত্রী প্রভৃতি ব্যক্তিদের অপসারিত করতে পারেন। পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদেরও অপসারিত করার ক্ষমতা তার আছে। তবে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে পার্লামেন্টের অনুমোদন লাগে। তারপরের পয়েন্ট কি আছে? সামরিক ক্ষমতা। সেখানে কি বলা হচ্ছে? রাষ্ট্রপতি সেনাবাহিনীর সর্বাধিনায়ক। এই ক্ষমতা বলে তিনি স্থল, বিমান এবং নৌবাহিনীর প্রধানদের নিয়োগ করেন। যুদ্ধ ও শান্তি ঘোষণার দায়িত্ব তার। তবে এগুলিকে কার্যকর করতে গেলে পার্লামেন্টের অনুমোদন লাগে। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট, মেন পয়েন্ট, আইন সংক্রান্ত ক্ষমতা। ব্রিটেনের রানীর মতো রাষ্ট্রপতি পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ। তার ফলে তিনি নিম্নলিখিত আইন সংক্রান্ত ক্ষমতা ভোগ করেন। 1 নম্বর পয়েন্ট কি আছে দেখো, 1 নম্বর পয়েন্ট আছে আইন সংক্রান্ত ক্ষমতায় অধিবেশন আহ্বান। রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেন। প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেন। এই ভাষণে তিনি সরকারের গুরুত্বপূর্ণ নীতিগুলিকে লোকসভা ও রাজ্যসভায় জানান। যে কোনো কক্ষের অধিবেশন স্থগিত রাখতে পারেন। প্রয়োজনে লোকসভা ভেঙে দিতে পারেন। কোনো বিষয়ের ওপর কক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে তার মীমাংসার জন্য উভয় কক্ষের যৌথ অধিবেশন ডাকতে পারেন। কে যৌথ অধিবেশন ডাকতে পারেন? রাষ্ট্রপতি। পরের পয়েন্ট আছে বিলের অনুমোদন। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হয় না। তিনি কোন বিল স্বাক্ষর না করে পুনরায় বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন। তবে অর্থ বিলে সম্মতি দিতে তিনি বাধ্য। এছাড়া কোনো রাজ্যপাল
রাজ্যের আইনসভার অনুমোদিত কোনো বিল সম্মতির জন্য তার কাছে পাঠাতে পারেন। তার কাছে পাঠানো বিলের রাষ্ট্রপতি সম্মতি দিতে পারেন, নাও পারেন, আবার পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন। পরের পয়েন্ট আছে জরুরি আইন জারি। যখন সংসদের অধিবেশন থাকে না তখন রাষ্ট্রপতি প্রয়োজন হলে জরুরি আইন বা অর্ডিন্যান্স জারি করতে পারেন। এগুলি আইনের মতো কার্যকর হয়, তবে পরে সংসদের অনুমোদন নিতে হয়। তারপরে কি পয়েন্ট আছে দেখো, মেন পয়েন্ট আছে বিচার সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। তাছাড়া আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত যে কোনো ব্যক্তিকে ক্ষমা করতে পারেন, মৃত্যুদণ্ড রদ করতে পারেন। পরের পয়েন্ট আছে অর্থ সংক্রান্ত ক্ষমতা। অর্থ সংক্রান্ত ক্ষমতায় কি বলা হচ্ছে দেখো, রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া কোনো ব্যয় মঞ্জুরের প্রস্তাব সংসদে পেশ করা যায় না। আকস্মিক তহবিলের দায়িত্ব তার হাতে থাকে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ বন্টনের জন্য তিনি অর্থ কমিশন গঠন করেন। তারপরে বলা হচ্ছে জরুরি অবস্থার ঘোষণার ক্ষমতা। রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। 352 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতি যদি মনে করেন যুদ্ধ বা আক্রমণের ফলে ভারতের বা তার কোনো অংশের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বা হতে পারে, তখন তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তবে 1 মাসের মধ্যে তাকে সংসদের অনুমোদন নিতে হয়। 1 মাসের মধ্যে তাকে সংসদের অনুমোদন নিতে হয়। এই ঘোষণার ফলে তিনি স্বাধীনতার অধিকার স্থগিত রাখতে পারেন, রাজ্যকে শাসনের ব্যাপারে নির্দেশ দিতে পারেন। পরের পয়েন্ট কি আছে দেখো, পরের পয়েন্ট আছে রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থার ঘোষণা। রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থার ঘোষণা 356 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতি যদি রাজ্যপাল বা অন্য কোনো সূত্র থেকে জানতে পারেন যে কোনো রাজ্য সংবিধান অনুযায়ী চলছে না, তখন তিনি সেই রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষণা করে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। এই ঘোষণার মাধ্যমে সেই রাজ্যের শাসনভার নিজের হাতে নিতে পারেন, পার্লামেন্টের হাতে রাজ্যের আইনসভার ক্ষমতা তুলে দিতে পারেন। পরের পয়েন্ট আছে আর্থিক জরুরি অবস্থার ঘোষণা। 360 নম্বর ধারায় বলা হয়েছে ভারতের বা তার কোনো অংশে যদি আর্থিক সুনাম নষ্ট হয় তাহলে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এই ঘোষণার মাধ্যমে তিনি রাজ্যকে আর্থিক ব্যাপারে নির্দেশ দিতে পারেন, সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা কমাতে পারেন। এবারে পরের যে মেন পয়েন্ট আছে দেখো, পদমর্যাদা। রাষ্ট্রপতির পদমর্যাদা নিয়ে বিতর্ক আছে। অধ্যাপক পাউলি বলেছেন রাষ্ট্রপতি বিশাল ক্ষমতার অধিকারী। অন্যদিকে অধ্যাপক দুর্গাদাস বসু, আম্বেদকর প্রভৃতি রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন রাষ্ট্রপতির প্রকৃত কোনো ক্ষমতা নেই। এখানে প্রথম যে পার্টটা আছে প্রকৃত ক্ষমতার অধিকারী। প্রথমত সংবিধানের 53-1 নম্বর ধারায় বলা হয়েছে কেন্দ্রের শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে। তিনি নিজে বা কর্মচারীর মাধ্যমে এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এতে প্রমাণিত হয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রকৃত ক্ষমতার অধিকারী। দ্বিতীয়ত বলা হচ্ছে রাষ্ট্রপতি বিশেষ অবস্থায় নিজের খুশি মতো প্রধানমন্ত্রীকে নিয়োগ করতে পারেন, যেমন সংখ্যালঘু দলের চরণ সিংকে নিয়োগ করা হয়েছিল। তৃতীয়ত কি রাষ্ট্রপতি নিজের খুশি মতো জরুরি আইন বা অর্ডিন্যান্স জারি এমনকি জরুরি অবস্থা ঘোষণা করে সব ক্ষমতা নিজের হাতে নিতে পারেন। এই কাজ সংবিধান বিরোধী হবে না। চতুর্থ কি বলা হচ্ছে, রাষ্ট্রপতি যদি মনে করেন লোকসভায় সংখ্যাগরিষ্ঠের সমর্থন কেন্দ্রীয় সরকারের পক্ষে নেই, তখন তিনি প্রধানমন্ত্রীকে লোকসভার আস্থা ভোট নিতে বলতে পারেন। যেমন 1999 সালে প্রধানমন্ত্রী বাজপেয়ীকে আস্থা ভোট দিতে বাধ্য করেছিলেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রকৃত ক্ষমতার অধিকারী নয়। প্রথমত 42তম সংশোধনী পরিষ্কারভাবে বলা হয়েছে রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করবেন। দ্বিতীয়ত 44তম সংশোধনীতে বলা হয়েছে মন্ত্রিসভার প্রস্তাব ছাড়া রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে না। তৃতীয়ত মন্ত্রিসভা লোকসভার কাছে দায়ী থাকে
রাষ্ট্রপতির কাছে নয়। রাষ্ট্রপতি প্রকৃত ক্ষমতার অধিকারী হলে মন্ত্রীরা রাষ্ট্রপতির কাছে দায়ী থাকতেন। এবার আছে উপসংহার। দেখো, ভারতের রাষ্ট্রপতির উল্লেখিত ক্ষমতা বিশ্লেষণের পর রাষ্ট্রপতিকে প্রভূত ক্ষমতার অধিকারী বলে মনে হতে পারে। তত্ত্বগতভাবে তিনি তাই, কিন্তু বাস্তব পরিস্থিতি অন্য। রাষ্ট্রপতি যে ক্ষমতা প্রয়োগ করুক না কেন, তাকে মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। তিনি হলেন নামসর্বস্ব শাসক, প্রকৃত শাসক নন। তিনি শুধুমাত্র নামসর্বস্ব শাসক নন, ভারতের রাষ্ট্রপতি জাতির প্রতীক, সংবিধানের রক্ষাকর্তা হিসাবে পরিচিত। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, কিন্তু শাসন বিভাগের প্রধান বলে বিবেচিত হন না। তার সত্ত্বেও ভারতের রাষ্ট্রপতিকে দেশবাসীর আশা আকাঙ্ক্ষা এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে গণ্য করা হয়। এই ছিল তোমাদের আজকের ক্লাস।